মাহি রাগ করে মোবাইলটা বিছানার উপরে ছুঁড়ে মেরে গালে হাত দিয়ে এর আগে ফসফস করতে লাগলো। এতবার কল দেওয়ার পরেও মিম কল রিসিভ করছে না। তাহলে কি করতে কল দিয়েছিল? আমাকে কষ্ট দিতে? ছোট থেকে মিমকে নিজের বোন মনে করে, কখনো সৎ বোন মনে করেনি। কিন্তু মিম কখনো মাহিকে বোন বলে স্বীকার করেনি। মাহির চোখ দুটো পানিতে ছলছল করছে, মাথার ভিতরে চক্কর কাটতে লাগলো। এমন সময় মোবাইলটা বাজতে লাগলো। আচমকে লাফিয়ে উঠে বিছানার দিকে তাকায়। আস্তে করে মোবাইলটা হাতে নিয়ে মিমের নম্বর দেখে হাত পা থরথর করে কাঁপতে লাগলো। খুব ভয় লাগছিল মাহির। মনের ভিতরটা কেমন জানি উথাল পাথাল করতে থাকে। তড়িঘড়ি করে কলটা রিসিভ করলে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। মাহি তো প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে ঘটনাটা। পরে নিখুঁতভাবে খেয়াল করলো, সাথে সাথে বুঝতে পারলো মিম কাঁদছে। মাহি বিছানার উপরে নড়ে চড়ে বসলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মিম, এই মিম, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? মিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহি মিমকে বারবার ডাকছে, কিন্তু মিম পুরো বাকরুদ্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না। প্রায় মিনিট 5 পরে মিম নিজেই বলল, আপু। মিমের মুখে দরদ ভরা আপু ডাকটা শুনে খুশিতে মনটা ভরে উঠল। মনে হলো পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে। মিম, বল না বোন, কী হয়েছে? আপু, তোমার সাথে আমার দরকারি কথা ছিল। সন্ধ্যার পরে আমার সাথে রিভার ক্যাফে দেখা করতে পারবে? আমি ভীষণ বিপদে পড়ে গেছি। মাই কোনো কিছু না ভেবেই বলল, পারবো। কয়টার সময় আসবো সেটা তো বল, আমি ঠিক সময়ে চলে আসবো। 6:30 তুমি রিভার ক্যাফের সামনে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। টুট টুট করে কলকাতার শব্দ এলে ফোনটা হাতের কাছে ধরল। হাত থেকে ফোনটা টেবিলের উপরে রেখে গুটিসুটি মেরে বসলো মাহি। কি বলবে মিম? এমন কি কথা আছে যেটা ফোনে বলতে পারলো না? মিমের কথা শুনে চিন্তিত মনে হচ্ছিল। যাই হোক না কেন, সন্ধ্যার পরে দেখা করে সম্পূর্ণ ব্যাপারটা জানতে হবে। মাহির মোবাইলটা আবারও বেজে উঠল। মাহি ভাবছে এটাও মনে হয় মিমের কল। মোবাইলটা হাতে নিয়েই দেখে রোদের কল। কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি, খবর কি শুনেছ যে আরমানের সাথে তোমার বোন মিমের বিয়ে ঠিক হয়েছে? মাহির হাত থেকে মোবাইলটা নিচে পড়ল। প্রায় 1 মিনিট মাহি জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ফোনটা হাতে নিয়ে তারপর কানে দিয়ে বলল, মিমের সাথে আরমানের বিয়ে? মানে কবে বিয়ে? মিমের কি সেদিন বিয়ে হয়নি তাহলে? আমি ওসব কিছু জানি না। আমার একটা বন্ধু কল করে মাত্র বলল এই বিয়ের ব্যাপারে। শুক্রবার নাকি আছর বাদ বিয়ে। তুমি কি বিয়ের ব্যাপারে কিছু শুনেছ? রোদের কথা শুনে মাহি পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি হলো মাহি, কথা বলছে না কেন? কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এসে, জি, আমাকে কিছু বলছেন? মায়ের মুখের কথাটা শুনে রোদের আর বুঝতে বাকি রইল না যে মাহি শকড খাইছে। দাঁতের উপরে দাঁত কেটে তারপর বলল, মাহি, ভালো কথা। শুক্রবার তো আমাদের কক্সবাজার যাওয়ার প্রোগ্রাম, তাই না? আমতা আমতা করে মাহি উত্তর দিল, কক্সবাজার যাওয়াটা কি খুব জরুরি? জরুরি, কারণ আমার স্যারে নিজে টিকিট কেটে রেখেছে আমাদেরকে ভালোবেসে। তাই কি করে না করি বলো তো? মাহি ঘড়ির দিকে এক পলক তাকায়, তারপর ছোট্ট করে বলে, আপনি কখন বাসায় আসবেন? আজকে আসতে আমার একটু লেট হবে, হয়তো 10টা বাজবে। ও, দুপুরে লাঞ্চ করেছেন? করেছি। তুমি করেছো? না। এখনও কেন করনি? আমি কল কাটছি, তুমি জলদি খেয়ে নাও। কথা বলা শেষ করে মাহি বিছানার সাথে হেলান দিয়ে বসলো। কিছুক্ষণ পরে রোদের মা মেহেতাকে নিয়ে রুমে এসে বলল, মাহি, তুই মেহেতাকে নিয়ে বাসায় থাক, আমি একটু বের হব। মা, কিছু বলবি? বলছিলাম কি, আপনি বাসায় কখন ফিরবেন? আমার তো 1 ঘন্টার কাজ, 5টার ভিতরে আশা করি চলে আসতে পারবো। কোনো কিছু আনা লাগবে? না, তবে কি, আমি সন্ধ্যার পরে একটু বের হতে চেয়েছিলাম, মিমের সাথে দেখা করব। ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। আর যদি আমার আসতে দেরি হয়, তুই কলির কাছে মেহেতাকে রেখে তারপর চলে যাস, ততক্ষণে আমি চলে আসব। মায়ের কথায় ভীষণ শান্তি ফিরে পেল মাহি। মেহেতাকে মায়ের কোলে দিয়ে রোদের মা রুম থেকে চলে গেল। বিকাল 5:30 বাজতে চলেছে, কিন্তু রোদের মা এখনও আসেনি। মাহি বুঝতে পারে মা নিশ্চয়ই কোনো ঝামেলায় আটকা পড়েছে। মোবাইলের দিকে বারবার তাকাচ্ছে মাহি, ভাবছে মিম যদি আবার কল দেয়, তাই টেনশন ফিল করছিল খুব। কলি রুমে গিয়ে বলল, কলি, তুই মেয়েটাকে সামলা, আমি এখন রেডি হব। মা তো আসেনি, তাই আমি বা মা না আসা পর্যন্ত তোকে সামলাতে হবে। আচ্ছা আফা, আপনি কিছু চিন্তা করেন না, মু সব সামলাইয়া নিব। তোর উপরে আমার বিশ্বাস আছে।
মাহি রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকলো। ভালো করে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে আলমারি খুলে শাড়ি বের করলো। হালকা পিঙ্ক কালারের শাড়ি, ভেতরে সুতার কারুকাজ করা। মাহি শাড়িটা পরে চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা টেনে তারপর বাসা থেকে নামলো। মোবাইলের পাওয়ার অন করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 6:10 বাজে। এখনও 20 মিনিট হাতে আছে ভেবে গেটের সামনে রিক্সার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো রিক্সার চিহ্নও নেই। এদিকে 6:20 বেজে গেছে। রাগ করে সামনের দিকে যেতে নিলে একটা রিক্সা সামনে পড়ল। রিক্সাটা পেয়ে ভাড়া না করে চেপে বসে পড়ল। প্রায় 15 মিনিট পরে রিভার ক্যাফের সামনে গিয়ে রিক্সাটা দাঁড়ায়। রিক্সায় বসে মাহির চোখ রিভার ক্যাফের সামনে গিয়ে আটকে যায়। চোখ দুটো বড় বড় করে তাকায় মাহি। এ কি, মিম তো দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েকদিনের ভিতরে চেহারার একই হাল করলো। মাহি তাড়াতাড়ি রিক্সা দিয়ে নেমে ভাড়া পরিশোধ করেই মিমের পাশে গিয়ে কাঁধে হাত দিতে মিম পেছনে ফিরে তাকায়। মাহিকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মাহি কিছুই বুঝতে পারল না মিমের এভাবে কান্না করার রহস্য। মিমকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, মিম তোর কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? নিশ্চুপ মিম। মিমকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, মিম তোর কি হয়েছে বল আমাকে, এভাবে কাঁদলে কোনো কিছুর সমাধান হবে না। মিম কোনো উত্তর না দিয়ে মাহিকে আরও শক্ত করে চেপে ধরে রাখে। মাহি আবারও মিমকে জিজ্ঞাসা করলো, কী রে, কিছু তো বল, টেনশন লাগছে তো। মিম মাথাটা হালকা তুলে মাহির দিকে এক পলক তাকায়, তারপর গম্ভীরভাবে বলল, তোর সাথে আমার জরুরি কথা আছে, কিন্তু কি করে কথাগুলো বলবো বুঝতে পারছি না। দেখ মিম, এভাবে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বললে কোনো লাভ হবে না, কি বলবি সেটা সরাসরি বল। মিম হঠাৎ করে বলে ওঠে, রোদ ভাইয়া কি বাসায় এসেছে? মাহি তো পুরোই শকড। মিমের মুখে রোদের নাম শুনে চমকে উঠে বলল, কেন? জানার দরকার আছে, বাসায় আছে কি না বল তুই। মাহি এবার গম্ভীর গলায় উত্তর দিল, সেটা জেনে তোর কি কাজ? মিমের মুখটা মলিন হয়ে যায়। পরপরই মাহি আবার বলে, তোকে কিছু জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? মিমের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। মিমের কথা বলার ভঙ্গি দেখে মাহি বুঝতে পারল কিছু একটা গণ্ডগোল হয়েছে। নিজেকে সামলিয়ে ধীরে ধীরে বলল, রোদকে তুই কি করে চিনিস? তোর সাথে রোদের কি হয়েছে? করকরে গলায় জিজ্ঞাসা করল মাহি। নিশ্চুপ মিম। মাহির বুঝতে আর বাকি থাকলো না যে আসল ব্যাপারটা কি। ভীষণ ভয় লাগছিল মাহির। মাহির চেহারা রং পাল্টে যাওয়াতে মিম মনে মনে হাসে। এই তো মোক্ষম সুযোগ। মাহির কাঁধে হাত দিতে লাফিয়ে উঠল মাহি। কি হয়েছে তোর, ভয় পাচ্ছিস কেন? না এমনি। এখন বল, রোদকে তুই কি করে চিনিস? মেয়ে মনে মনে ভাবে এখনই সব বলা উচিত, কারণ এভাবে তোকে সুখে সংসার করতে কিছুতেই দেখতে পারবো না। সারা জীবন তোর পছন্দের জিনিস কিনে নিয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। তো রোদকে আমি আমার করবই। রোদকে মিম আগে থেকেই পছন্দ করত, কিন্তু যেদিন মাহির সাথে বিয়েটা হয় সেদিনই প্রতিজ্ঞা করছিল, আমি যখন রোদকে পেলাম না তেমনি তোকেও পেতে দেব না। মিম বেঁচে থাকতে রোদকে অন্যের হতে দিতে পারবে না। মিম এমনই একটা দিনের অপেক্ষায় ছিল। রোদকে পাবার পথে শুধু মাহি তার একমাত্র বাধা। তাই যে কোনো উপায়ে মাহিকে তার রাস্তা থেকে সরাতেই হবে। এখন শুধু প্রয়োজন মিথ্যে অভিনয়। পরবর্তীতে এমন সুযোগ আর আসবে না। কিন্তু রোদের তো কোনো দোষ নেই, সব দোষ তার, তবুও সে এটাই করবে। রোদ ছেলে হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু তাকে নিজের করতে তো এতটুকু মিথ্যা আর ছলনার আশ্রয় নিতেই হবে। কী রে, এভাবে চুপ করে থাকবি নাকি কিছু বলবি? মিম কোনো কথা বলে না। হঠাৎ করে চাপা সুরে কান্না শুরু করে দেয়। ভীষণ আশ্চর্য হয় মাহি। স্পষ্ট বুঝতে পারে ব্যাপারটা কোনো নর্মাল না, সিরিয়াসই কিছু হবে। তাহলে ঘটনাটা কি? মিম আবার হু হু করে কেঁদে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাকে তুই বাঁচা আপু, আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস এসব? কি শেষ হয়ে গেছে? আমি সে কথা তোকে বলতে পারবো না, কিছুতেই বলবো না। মায়ের এবার মেজাজ বিগড়ে গেল। সেই সাথে বুকের হার্টবিটও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। মিম আর একটাও কথা বাড়াবি না বলছি। কি হয়েছে আমাকে খুলে বল, না হলে আমার ভালো চেহারা দেখেছিস, কিন্তু এবার আমার আসল চেহারা দেখবি। মিম কাঁদতে কাঁদতেই বলল, রোদ আমার সর্বনাশ করেছে আপু। মায়ের বুকের ভিতরে বিশাল ওজনের একটা পাথর দিয়ে কে যেন প্রচণ্ড বেগে আঘাত করলো। কি বলছিস মিম, কি সর্বনাশ করেছে? আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মিম। তারপর নাক টেনে উঠে থেমে থেমে বলে, আপু রোদ আমাকে ধোকা দিয়েছে, আমার পেটে রোদের বাচ্চা। মিম। মাহি চিৎকার দিয়ে ওঠে। সেই সাথে মিমের গালে ঠাস করে দুটো কষে চড় মারে। মিম, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস। বিশ্বাস কর আপু, আমি সত্যিই বলছি।
রোদের সাথে আমার আজ প্রায় 1 বছর ধরে রিলেশন চলছে। তোর সাথে বিয়ে হওয়ার পরে আমাকে সে এড়িয়ে চলতে থাকে। হঠাৎ মাস 2 আগে আমাদের বাসায় আসে। সেদিন বাইরে প্রচণ্ড ঝড় ছিল। মা আর বাবা সকালে গ্রামের বাড়ি গিয়েছিল। ঝড়ের কারণে বাস মিস হওয়াতে তারা আসতে পারেনি। তখন রোদ আমাকে জোর করে আর বলতে পারে না। আমি খুক খুক করে কেঁদে ওঠে। স্তব্ধ হয়ে যায় মাহি। মাথাটা প্রথমে চক্কর কাটতে থাকে। সমস্ত পৃথিবীটা চোখের সামনে উলটপালট হতে থাকে। ভেঙে চুরমার হতে থাকে সব কিছু। কাঁপতে কাঁপতে ফ্লোরের উপরে বসে পড়ল মাহি। আস্তে আস্তে সমস্ত শরীরটা অবশ হয়ে যায়। কিছুই বলতে পারে না। চোখ দুটো জলে টুইটুম্বুর হয়ে আছে, কিন্তু ঝরে পড়ছে না। মাহি কয়েক মুহূর্ত চুপ থাকার পর মাহি যাবার জন্য দাঁড়ায়। সাথে সাথে মিম মাহির 2 হাতের মুঠির মধ্যে চেপে ধরে বলে, আপু, আমার কি হবে এখন? আমার ভীষণ ভয় করছে, আমি মরে যাব। মাহি মিমের দিকে তাকায় না। চোখ দুটো ঈষৎ অন্যদিকে তাকিয়ে নিবদ্ধ রেখে কাঁপা কাঁপা ঠোঁটে সান্ত্বনার ভঙ্গিতে বলল, কথাটা যদি সত্যি হয় তাহলে যে ব্যবস্থা করার আমি করব, তুই ভয় পাস না। কথাটা বলি মাহি দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তারপর বাসায় ফিরে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানার উপরে উপুর হয়ে চাপা সুরে হাও মাও করে কাঁদতে থাকে। জীবনে এমনভাবে কখনো কাঁদেনি মাহি। সৎ মায়ের এত অত্যাচার করা সত্ত্বেও এমনভাবেই কাঁদেনি। এমন কষ্টও কোনোদিন পায়নি। জীবন প্রদীপ আজ নিভে গেছে তার। বেঁচে থাকা সব আশা শেষ হয়ে গেছে। জীবনে ছোট করে সে স্বপ্ন দেখে এসেছে, যেটা প্রতিটা মেয়ে দেখে। কিন্তু বিয়ের সাথে সাথে সব স্বপ্ন রয়ে গেছে। তবুও বিয়েটাকে সে মেনে নিয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতির সামনে পড়েছে তাতে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। রাত 10টার দিকে রোদের মা দরজা ধাক্কায়। মাহি চোখ মুছে দরজাটা খুলে দেয়। কাউকে কিছু বুঝতে দেয় না। মাহি, তোর কি শরীর খারাপ নাকি? না মা, মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই একটু অস্থির লাগছে। ও, তাহলে রেস্ট নেই। মা, মেহেতা কোথায়? ঘুমিয়ে পড়েছে। ও। রাত 10টায় রোদ বাসায় আসলো। রুমের ভিতরে ঢুকে লাইট অফ দেখে বুঝতে পারলো মাহি এতক্ষণে শুয়ে পড়েছে। লাইট অন করে দেখে সত্যি মাহি বিছানার উপরে চুলগুলো এলিয়ে শুয়ে আছে। রোদ কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে মাহির পাশে শুয়ে পড়ল। তারপর এক হাত দিয়ে মাহির কোমরে হাত দিল। মাহি চোখ মেলে তাকায়, কিন্তু রোদকে বুঝতে দেয় না যে সে জেগে আছে। রোদ এবার মাহিকে জড়িয়ে ধরে গলা চুমু খেলো। মাহি চোখ বন্ধ করে ফেলে। মাহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। মাহির চোখ খুলছে না দেখে রোদ মাহির নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে ঠোঁটের কোণে আলতো করে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাহির চোখ মেলে তাকাচ্ছে না। রোদ এবার মুখটা বাঁকিয়ে তারপর অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ে। মাহি দাঁতের উপরে দাঁত কেটে তারপর চুপচাপ চোখ বন্ধ করে রাখে। মনে চাচ্ছে রোদকে জিজ্ঞাসা করি, সত্যি কি সে মিমের এত বড় সর্বনাশ করেছে? এদিকে আরমানের চোখ পানিতে টলটল করছে। আর একদিন পরে তার বিয়ে, তাও কিনা মিমের সাথে, যাকে কখনো তার পছন্দই ছিল না। কিন্তু নিয়তি তার সাথে একই খেলা শুরু করেছে। কোনো কিছু মাথায় কাজ করছে না। মাথাটা ভার হয়ে গেছে। চোখ দুটো জলে টলটল করছে। মাথাটা খাটের সাথে হেলান দিয়ে আধশো অবস্থায় শুয়ে থাকে। ভীষণ কান্না পাচ্ছে তার। নিজের উপরে খুব রাগ লাগছে। খুব কষ্টে মুখ চেপে কান্না আটকে রাখে। পুরুষের চোখে কান্না মানায় না, কিন্তু এমনও কষ্ট থাকে যে কান্না করতে হয় না, এমনিতেই চলে আসে। নিজের বাবা মায়ের উপরে ভীষণ রাগ তার। তবুও নিজের রাগকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করে সে। আরমান মাথা নিচু করে চোখ বন্ধ করে রাখে। পরপরই দরজায় খটখট শব্দে শোয়া থেকে উঠে বসলো আরমান। আরমান, আছিস? মায়ের গলার আওয়াজ শুনে সাথে সাথে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মা, আমি ভেতরে আছি, আপনি আসেন। আরমানের মা বিছানার পাশে এসে দাঁড়ালো। আরমানের মা বিস্মিত মুখে বলল, আরমান, তুই এত রাতে এখনও ঘুমাসনি? মায়ের দিকে এক পলক তাকায় আরমান। তারপর মাথাটা নিচু করে স্লো সরে বলল, মা, আমি এই বিয়ে করতে চাই না। প্লিজ তুমি কিছু একটা করো। মা, তুমি মিমকে আমার জীবনের সাথে জড়িয়ে দিয়ে আমার জীবনটাকে এভাবে শেষ করে দিতে পারো না। তুমি অন্য মেয়ের সাথে আমার বিয়ে দাও, আমি না করব না। কিন্তু এই বিয়ে হলে তোমার ছেলে মরে যাবে মা। মায়ের মায়াবী অন্তরটা কেমন জানি উথাল পাথাল করে উঠল। ছেলের কান্না দেখে বুক ফুলে কান্না বেরিয়ে আসে তার। সাথে সাথে আরমানকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠ বলল, বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি যে তোর এই বিয়েতে মতামত নেই। বাবা, আমি তো তোর ভালোটাই চাই, কিন্তু এমন ভালো করতে চাই না যেটা তোর সারা জীবনের কান্না হবে। তোর চোখে পানি দেখলে আমার বুকটা হাহাকার করে ওঠে। তুই আমার একমাত্র সন্তান। তোর কোনো ক্ষতি আমি করতে পারবো না।
বাবা, আমাকে ভুল বুঝিস না। আমি তোকে কখনো বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করব না। তুই যেদিন বলবি আমি সেদিন তোর বিয়ের ব্যবস্থা করব। এমন সময় আরমানের মায়ের মোবাইলে কল আসলো। মোবাইলটা হাতের মুঠির মধ্যে ছিল তার। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আরিতার নামটা ভেসে উঠেছে। কি ব্যাপার, এত রাতে আরিতার কল? কলটা রিসিভ করে হ্যালো বলতে না বলতে ওপাশ থেকে খুব জোরে কান্নার আওয়াজ ভেসে আসলো। আরিতার বাসা আরমানের বাসার পাশে। আরমানের মা হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। এবার আরমানের মা ঘাবড়ে গেল, বুঝতে পারছে না কি হয়েছে। প্রায় 10 মিনিট ফোন কানের কাছে নিয়ে হ্যালো হ্যালো করছে। কোনো রেসপন্স না পেয়ে আরমানকে বলল, বাবা, আরিতার বাসায় গিয়ে দেখে হয়তো কি হয়েছে ওদের। এত রাতে কল দিয়ে কথা বলছে না কেন? কোনো বিপদ হলো না তো? আচ্ছা মা। আরমান গায়ে গেঞ্জিটা পরতে পরতে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে সোজা আরিতার বাসার সামনে গেল। আরিতার বাসার সামনে গিয়ে আরমান আশ্চর্য হয়ে যায়, কারণ তখন রাত প্রায় 2টা বেজে 20 মিনিট, অথচ এত রাতে আরিতাদের সামনের মেন দরজা খোলা। ভয়ে ভয়ে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। আরিতার মা দরজার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে, হাতের মুঠির ভিতরে মোবাইলটা ধরে রেখেছে। আরমান দ্রুততার সাথে দরজার কাছে গেল। টেবিল থেকে গ্লাসে করে পানি এনে আরিতার মায়ের চোখে ছিটিয়ে দিল। ধীরে ধীরে চোখ খুলল আরিতার মা। আন্টি, কি হয়েছে? আর আপনি এভাবে বসে আছেন কেন? আরিতা কোথায়? সেন্স ফিরে আসলে আরিতার মা বলল, বাবা, আরিতা নিজেকে ঘরবন্দি করে রেখেছে। বাবা, তুমি একটু দেখো, মেয়েটা আবার কিছু না করে বসে। আরিতা আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমিও। আন্টি, আপনি প্লিজ শান্ত হন, আরিতার কিছু হবে না। আরমান দরজাটা বারবার ধাক্কা দিচ্ছে আর আরিতাকে ডাকছে, কিন্তু রুমের ভিতর থেকে কোনো আওয়াজ না আসায় আরমান দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকিয়ে দেখে আরিতা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। আরিতার মা তাড়াতাড়ি গিয়ে আরিতাকে ডাকছে, কিন্তু আরিতার কোনো জ্ঞান নেই। আরমান পানি এনে আরিতার চোখে মুখে ছিটিয়ে দিল। প্রায় 10 মিনিট পরে আরিতার জ্ঞান ফিরে আসলো। আরমানের মা ততক্ষণে আরিতার বাসায় এসে পড়ে। আরিতাকে এমন অবস্থায় দেখে আরিতার মায়ের কাছে কারণ জানতে চায়। আরিতার মা কোনো উত্তর দেয় না। কি হলো ভাবি, এভাবে চুপ করে আছেন কেন? প্লিজ বলুন না, আরিতার কী হয়েছে? আরিতার মা মুখে হাত দিয়ে কাঁদতে থাকে। ভাবি, আপনি এভাবে কাঁদছেন কেন? দয়া করে বলেন আমাকে। ভাবি, কথাটা খুব লজ্জার বিষয়, বলতে ভীষণ লজ্জা লাগছে, কিন্তু কথাটা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি মেয়ের মা হয়ে কি করে এমন কথা বলবো বুঝতে পারছি না। ভাবি, আরিতার কি কাউকে ভালোবাসে? তাহলে আমাকে বলতে পারেন দেখি, আমি কোনো সাহায্য করে সব ঠিক করতে পারি কি না। না ভাবি, এটা কোনো দিন হবে না। ঠিক হবার সব পথেই যে বন্ধ হয়ে গেছে। ভাবি, তুমি কথা না ঘুরিয়ে সরাসরি বলো, আমি দেখছি ব্যাপারটা। তাছাড়া আরিতা দেখতে শুনতে মাশাআল্লাহ, স্বভাবটা বেশ মাধুর্যপূর্ণ। যে ঘরের বউ হয়ে যাবে সে ঘরে তারা বউ না, একটা লক্ষ্মী মেয়ে পাবে। আসলে ভাবি, কথাটা হলো আরিতা আরমানকে পছন্দ করত, আর এই পছন্দ থেকে কখন যে ভালোবাসার রূপ নেয় সেটা আরিতা বুঝতে পারেনি। যেদিন থেকে শুনলো আরমানের বিয়ে ঠিক হয়ে গেছে, শুক্রবার বিয়ে, সেদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, প্রেশার একদম লো বানিয়ে ফেলে। শুধু তাই নয়, শরীরে রক্ত শূন্যতাও দেখা দিয়েছে। আরমানের মা যেন নীরব নিথর ভাষাহীন প্রাণীর ন্যায় দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে অনেক খুশি হলো। তারপর বলল, আরে ভাবি, এটা কি এমন কারণ যার কারণে আরিতা এমন করছে? আমাদের মান সম্মানের প্রশ্ন ভাবি। বুঝলাম। আরিতা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। খুব লজ্জা লাগছিল তার। আরমান তার সামনে দাঁড়িয়ে আছে। আরমানের পেছনে তাকিয়ে আরমানকে ইশারায় ডাক দিলে আরমান মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। জি মা। আরিতাকে তোর পছন্দ হয় নিজের লাইফ পার্টনার হিসেবে? আরমান চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দিচ্ছে না। আরমান, তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি, হ্যাঁ অথবা না বল। আরমান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর বলল, হ্যাঁ, আরিতাকে আমার পছন্দ হয়েছে। তুমি আরিতার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো আর মিমের সাথে বিয়েটা ভেঙে দাও। কথা দিচ্ছি, সামনের বছর তোমার কোল জুড়ে 2টা নাতি নাতনি খেলা করবে। আরমানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। তারপর আরমানকে কান মলে দিয়ে বলল, ওরে আমার দুষ্ট ছেলে, এত কিছু শিখে গেছিস তুই? এবার লজ্জায় একবারে লাল টমেটোর মতো গাল দুটো ফুলে গেছে আরমানের। সাথে সাথে আরিতার বাসা ছেড়ে নিজের বাসায় গেল আরমান। আরমানের মা আরিতার মায়ের হাত ধরে বলল, ভাবি, শুক্রবার কিন্তু বিয়ে আমার ছেলের সাথে আপনার মেয়ের। আরিতার মায়ের চোখ পানিতে ছলছল করছে, বিশ্বাস করতে পারছে না নিজেকে। তাই হাতের উপরে চিমটি কেটে আউজ বলে লাফিয়ে উঠে তারপর বলল, আচ্ছা ভাবি, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি এখন যাচ্ছি, রাত অনেক হয়েছে। আরমান বিছানার উপরে শুয়ে পড়লে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। মায়ের বিছানার উপরে শুয়ে আছে,
চোখের কোণে ঘুম নেই তার। সারা রাত ঘুম আসেনি মাহির। মনের মাঝে অশান্তি লাগছে তার। রোদকে সে ভীষণভাবে বিশ্বাস করে। সে বিয়ে হয়তো ভাগ্যক্রমে 2টা করেছে, কিন্তু তার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র খাদ পায়নি মাহি। না হলে কোনো পুরুষ বউকে কাছে পেয়েও টাচ পর্যন্ত করে না। তাহলে সে কি করে আরেকটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে তাকে প্রেগনেন্ট করে? না, এটা কিছুতেই হতে পারে না। রোদের জীবনে মোহনার পরে শুধুমাত্র মাহির স্থান। রোদের নামে বিনা কারণে ব্লেম দেওয়াটা প্রমাণিত হলে মিমকে এর শাস্তি পেতেই হবে। তাছাড়া মিমকে মাহি ভালো করেই চেনে। মিম ছোট থেকেই মাহির সুখ সহ্য করতে পারত না। মাহি যে জিনিস ধরতো সেটা তার লাগবেই বলে বায়না ধরে কেড়ে নিত। মাহি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপরে তার রাগ উঠল। কেন সে মিমের কথা তখন বিশ্বাস করল? কেন সে সাথে সাথে মিমের গালে চর বসিয়ে দিয়ে বলল না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমার রোদ কখনো এই কাজ করতে পারে না। রোদ অন্য পাশে কাত হয়ে শুয়ে আছে। রোদের কাঁধে হাত দিতেই রোদ মাহির দিকে তাকায়। মাহির মুখের দিকে তাকিয়ে বলল, মাহি, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? মাহি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, না কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে তোমার চেহারার রং এলোমেলো হয়ে আছে কেন? না কিছু না, আমি ঠিক আছি। রোদ মাহিকে বুকের সাথে ঝাপটে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি তোমায় অনেক। 1 সেকেন্ডও তোমায় ছাড়া থাকতে পারবো না। তোমার মুখটা দেখলে যতই ক্লান্তি থাকি না কেন, সাথে সাথে সম্পূর্ণ সুস্থতা অনুভব করি। তুমি আমার ভালো থাকার একমাত্র কারণ। তুমি চাইলে আমাকে ভালো রাখতে পারো, আবার খারাপ। মাহি, তুমি বিশ্বাস করবে কি না জানি না, আমার জীবনে তুমি দ্বিতীয় নারী। প্রথম ছিল মোহনা, আর এখন তুমি। মাহি অপলকভাবে রোদের মুখের দিকে তাকিয়ে থাকে। ভাবছেছি, এই তো কয়েক ঘন্টা আগে এই মানুষটা সম্পর্কে কত বাজে মন্তব্য করেছিল। ভাবতেই অবাক লাগছে মাহির। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ল মাহির মুখের উপরে। আধো আধো চোখ খুলে সামনের দিকে তাকায় মাহি, কিন্তু চোখ দুটো তার জ্বলছে। চোখ পুরোপুরি খুলতে পারছে না, তবুও চেষ্টা করে খুলে বিছানার পাশে তাকিয়ে দেখে রোদ কপালের উপরে ডান হাত দিয়ে ঘুমোচ্ছে। রোদের মুখটা দেখে মাহির ঠোঁটের কোণে আচমকায় হাসি ফুটে উঠল। ঘুম জড়ানো অবস্থায় রোদকে অস্থির লাগছে মাহির কাছে। এখন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখাটা খুবই কঠিন। মাহির বেলায়ও এর ব্যতিক্রম ঘটেনি। তারপর মাহি আস্তে আস্তে হাঁটু ভাঁজ করে রোদের ঠোঁটের ভিতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে প্রায় মিনিট 5 রেখে বিছানা দিয়ে নামতে যাবে, তখনই পেছন থেকে মাহির হাতটা শক্ত করে চেপে ধরে রোদ। মাহি তো লজ্জায় একাকার হয়ে দাঁতে দাঁত কেটে চোখ বন্ধ করে রাখে। রোদ শোয়া থেকে উঠে মায়ের পিছনে বসে মাথাটা কাঁধের উপরে রেখে কানের কাছে মুখ লুকিয়ে আস্তে করে বলল, কী গো, আজকে মনে হয় তুমি খুব রোমান্টিক মোডে রয়েছ। কিন্তু যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। চকলেট চেয়ে খাওয়া লাগেনি, চকলেট নিজে থেকে এসেই ধরা দিয়েছে বলে হাসতে লাগলো রোদ। মাহি মাথাটা আরও নিচু করে ধরে রাখে। ওরে আমার লজ্জাবতী বউ, আমার দিকে একটু ফিরে তাকাও না, আমিও দেখতে চাই লজ্জায় আমার জানকে কেমন দেখায়। মাহি আবারও বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই রোদ মাহির কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে এক হাত বুকের উপরে দিতে নিলেই মাহি বাদ সাধল। রোদ মাহিকে সাথে সাথে এক টান দিয়ে বুকের সাথে ঝাপটে ধরে বিছানার উপরে শুয়ে পড়ল। মাহি রোদের বুকের উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এদিকে রোদও মাহির দিকে তাকিয়ে থাকে। ফ্যানের বাতাসে মাহির চুলগুলো উড়ে মুখের উপরে পড়লে রোদ হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। মাহি আরও চোখে রোদকে দেখছে। আচমকে রোদ এলোপাথারি চুমো খেতে থাকে। সমস্ত শরীর যেন কারেন্টে নিয়ে ছটফট করতে থাকে মাহির। নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে মাহি, কিন্তু রোদের কাছ থেকে নিজেকে সামলাতে পারছে না। বেশ কিছুক্ষণ একইভাবে চেষ্টা চালায়, কিন্তু বারবারই ব্যর্থ হয়। ধীরে ধীরে মাহির সমস্ত শরীর অবশ হয়ে আসছে। মাহি এবার পাগলনির মতো হয়ে উঠছে। শরীরের সমস্ত রক্তপ্রবাহ থেকে তার শরীরের উত্তাপ ছড়াচ্ছে। রোদের ভালোবাসাটা তাকে নেশার জালের মতো আটকে রেখেছে, যে জাল ছিঁড়ে সকালবেলা বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রোদ মাহির সমস্ত শরীর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। সাথে সাথে মাহি রোদকে বুকের সাথে আরও শক্ত করে চাপটে ধরে। রোদ, আমাকে তুমি নিঃশেষ করে ফেলো, আমি কিছু বলবো না। তোমার ভালোবাসায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমাকে তুমি বাঁচাও, না হলে আমি মরে যাব। রোদ সত্যি আর থেমে থাকতে পারেনি।
ধৈর্যের সীমা পার করে দুজনে একটার পর একটা সুখের স্তর পেরিয়ে সুখের সমুদ্রের মাঝে অবগাহন করে থাকে, যে সুখের কোনো শেষ নেই। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক। পৃথিবীতে যন্ত্রণার মাঝেও যে পরম সুখ আছে তা যেন শুধু এই নরনারীর মিলনক্ষণে। এই সুখের কোনো তুলনাও নেই। ভালোবাসা মহান, যার কোনো সীমা নেই। যে সত্যিকারই ভালোবাসে সে সারা জীবনেই ভালোবাসবে। দুজনের বিছানার উপরে চাদরে লেপ্টে আছে, গায়ে কারো কোনো কাপড় নেই। মাহি কাত হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। রোদ এতক্ষণ চোখ বন্ধ করে রাখে। ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সে। চোখ মিলে মাহিকে দেখে হাসতে থাকে সে। বুড়ো কপাল একত্র করে মাহি বলল, আপনি হাসছেন কেন? চুল চুলকাতে চুলকাতে বলল, এলোমেলো চুলে না তোমাকে দারুণ লাগে। বাহ রে, এলোমেলো চুলে কি আমাকে আর কখনো দেখেননি? দেখেছি, কিন্তু তখন তো আর আমাদের হয়নি তাই। আচ্ছা শোনো, চলো দুজনে শাওয়ার নিয়ে আসি, ফরজ গোসল তো করা লাগবে। হেসে হেসে বলল রোদ। আপনি না আপনি আমি কি? আপনি একটা লুচ্চা, বিলাই, হাতি, রাক্ষস। আরও রোদ চোখ গরম করে বলল, আমি লুচ্চা? আমি লুচ্চা হলে তুমি লুচ্চি। দাঁত কেলিয়ে বলল রোদ। ছি, আপনি কতদিন হলো দাঁত ব্রাশ করেন না? এই মা, এই অবস্থায় আমাকে কিস করেছেন? তুমি কি বলতে চাও? আমি দাঁত ব্রাশ করি না? আমি অপরিষ্কার, অপরিচ্ছন্ন মানুষ? মানে এমনটা বোঝাতে চাইনি। তুমি থামো। তোমার থেকে বয়স আমার কম হয়নি যে আমি বুঝবো না। চুলগুলো আমার হুদাই সাদা হয়নি। ওভাবে তাকাও কেন? আপনি আমাকে ধোকা দিয়েছেন কেন? ধোকা দিছি মানে কি? এই যে একটু আগে আপনি কি বললেন, আপনার চুল কি আর এমনি এমনি মানে বাতাসে পেকেছে নাকি? তাহলে আপনার মাথার যে কালো চুল সেখানেও তো একটাও সাদা চুল দেখায় না। তাহলে কথাটা কেমন দাঁড়ায়? মাহি হি হি করে হেসে দিয়ে বলল, আপনি একটা বুড়া জামি। আমি বুড়া? রোদ টাওয়াল পেঁচিয়ে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ দরজা ধাক্কা দিয়ে রোদ জানালাটা হালকা ফাঁক করে মাহিকে দেখে বলল, এ কি তুমি? মাহি দরজাটা খুলে ওয়াশরুমে ঢুকলো। সরেন, আমিও শাওয়ার নিব। ফরজ গোসলটা তো আগে করি। এতক্ষণ আসুনি কেন? এখন এসেছি। কেন, আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা হবে? তাহলে চুপ থাকেন। মাহি আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো শুকিয়ে গেলে আলমারি খুলে শাড়ি বের করলো। মাহি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে ভিজা চুলগুলো আঁচড়াচ্ছে। মাহি ঠোঁটে হাত দিয়ে মুচকি হাসি দিলে রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, ঠোঁটে হাত দিয়ে না হেসে আমাকে আরেকটা চুমু দিয়ে যাও। আয়নার ভেতর থেকে কপাল ঘুচিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, আমার বয়ে গেছে আপনাকে চুচু করতে করতে দম বন্ধ হয়ে যাবে যে। চুমু তো তুমিই আগে খেলে, তাহলে এখন এত লজ্জা পাচ্ছ কেন? মাহি কোনো কথা বলছে না, চুপচাপ রোদের কথা শুনছে। মাহি লজ্জা পেয়েছে সেটা বুঝতে পেরে রোদ তাড়াতাড়ি আলমারি খুলে শার্ট প্যান্ট বের করে পরল। তারপর বিছানার উপরে পা ঝুলিয়ে দিয়ে বসে জুতা পরে আয়নার সামনে দাঁড়ায়। মাহি, আমি অফিসে যাচ্ছি। শোনেন জি, খালি মুখে বাসা থেকে বের হতে নেই, তাই নাস্তার টেবিলে চলুন। হালকা কিছু খেয়ে তারপর বাসা থেকে বের হবেন। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে তাই হবে। মাহি বসা ছেড়ে উঠে নাস্তার টেবিলের কাছে গেল। রোদ ওর পিছন পিছন গেল। রোদ চেয়ার টেনে বসলো। মাহি রোদের জন্য নাস্তা সাজিয়ে রোদের সামনে দিলে রোদ দ্রুততার সাথে নাস্তা করে অফিসে চলে গেল। মাহি মায়ের রুমে গিয়ে বলল, মা নাস্তা করবেন না? আর মেহতা কোথায়? মেহতা ঘুমোচ্ছে। করব। ও আচ্ছা মা, আমি বিকেলে বাবার বাসায় যেতে চাচ্ছি। বাহ, বেশ তো। আমি কি তোকে মানা করেছি? না মা, তবুও জিজ্ঞেস করে নিলাম। রোদকে বলেছিস? না মা, বলিনি। আগে আপনার পারমিশন নিব, তারপর ওনাকে বলবো। তাই বলিনি। মায়ের রুম থেকে বেরিয়ে রোদের নাম্বারে কল দিল। রোদ ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ জান বলো। আমি বিকেলে বাবার বাসায় যেতে চাচ্ছিলাম, আপনি কি আমাকে সাথে করে নিয়ে যাবেন? এটা আবার কেমন কথা মাহি? তুমি যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দিব না? এটা কি হয় কখনো? আমি 4টার দিকে বাসায় আসতেছি, তুমি রেডি হয়ে থেকো। কলটা কেটে মাহি মোবাইলটা বিছানার উপরে ছুঁড়ে মেরে বিছানার উপরে বসলো। আজকে মিমের 12টা বাজিয়ে দিব। কিভাবে ও এত বড় মিথ্যে কথা রোদের নামে বলতে পারলো? আজ কাউকে মানব না, যে সামনে আসবে তার খবর করে দেব। আমার স্বামীর নামে এত বড় অপবাদ দেওয়ার সাহস পেল কোথায়? সেটাও চুল ধরে টেনে তারপর জিজ্ঞাসা করব।
সারাটা বছর আমাকে অপমান অপদস্থ করে গেছে, কখনো প্রতিবাদ করিনি, কিন্তু আজও এমন জায়গায় হাত দিয়েছে যেটাকে টলারেট করা হবে বোকামি। তাই ওর কর্মের ফল আজকে পাবে। মাহি সাপের ন্যায় ফুসফুস করতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। জোহরের আজান কানে বাজতে লাগলো। মাহি বিছানার উপরে চুলগুলো এলিয়ে দিয়ে শুয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটাও বেশ খারাপ লাগছে। একটু বাদে কলি মেহতাকে নিয়ে রুমে আসলো। কলিকে দেখে শোয়া থেকে উঠে বসে বলল, কলি মেহতাকে আমার কাছে দিয়ে যা। কতদিন হলো মেয়েটাকে একটু ভালোভাবে আদরও করতে পারিনি। ঠোঁটের কোণে মুচকে হাসি দিয়ে বলল, আচ্ছা আফা, নিন আপনার মাইয়ারে। কলির কাছ থেকে মেহতাকে কোলে নিল মাহি। মায়ের কোলে উঠে হাসছে আর হাত পা ছিটিয়ে খেলছে। দেখছেন নি আফা, বাচ্চাটা ঠিকই মায়ের কোল চিনবার পারে। আপনার কোলে উঠেই মেহতাকে কেমন ফুরফুরা মেজাজে দেখাচ্ছে। সত্যি এটাও আল্লাহর একটা রহমত। কলি, মেহতাকে গোসল করিয়েছিস? না, সে এতক্ষণ ঘুমাইয়াছিল, মাত্রই উঠছে। আপনার কাছে ওরে রাখেন, আমি ওর জন্য খিচুড়ি নিয়ে আসছি। ঠিক আছে, তুই যা, আমি ওর কাছে আছি। রোদের মা এসে মাহিকে বলল, মাহি তুই গিয়ে গোসলটা সেরে আয়, দেরি হলে আবার ঠান্ডা লাগবে। জি মা, যাব। কলি খিচুড়ি আনতে গিয়েছে মেহতার জন্য, ও এলেই আমি গোসলে যাব। তুই এখনই যা, আমি মেহতার কাছে আছি। বিকালে নাকি তোর বাড়িতে যাবি? এখন গোসল করে চুলগুলো শুকিয়ে ফেল, দেরি করলে চুল ভিজা থাকবে, তারপর ঠান্ডা লেগে যাবে। মাহি মায়ের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ভাবছে মা তো এমনই হওয়া উচিত। আমার প্রতি কতটা কেয়ার করে সে, আমার দিকে সবসময় খেয়াল রাখে। মায়ের ভালোবাসা তো জীবনে পাইনি কখনো, কিন্তু শাশুড়ি মায়ের ভালোবাসা পেয়ে মাহি সত্যি খুব গর্বিত। মাহি শাওয়ার নিয়ে কোনো রকমে বেরিয়ে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে চেয়ার টেনে বসলো। মনটা কেমন জানি উথাল পাথাল করছে মাহির, কোনো কিছুই ভালো লাগছে না। এমন সময় মায়ের মোবাইলটা বাজতে লাগলো। তাকিয়ে দেখে মোবাইলটা ওয়ার্ডরোবের উপরে রাখা। বসা ছেড়ে আস্তে আস্তে উঠে মোবাইলের কাছে গিয়ে ফোনটা হাতে নিতেই স্ক্রিনের উপরে মিমের নামটা ভেসে উঠতে দেখে মুখের রঙটা চেঞ্জ হয়ে যায় মাহির। চোখ মুখ লাল হয়ে ওঠে মাহির। কলটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে উঠল। মিম, কাঁদছিস কেন? কি হয়েছে? নিশ্চুপ মিম। মাহি এবার রাগান্বিত হয়ে বলে উঠল, এভাবে কাঁদার কোনো মানেই নেই। তোর কি এমন হয়েছে যাতে করে এভাবে কাঁদছিস? আপু, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই সব কিছু জেনে শুনে তারপর তোর এমন করে কথা বলছিস, ভাবতে অবাক লাগছে। মিম, আমি ফোন রাখছি, বিকেলে তোর সাথে সামনাসামনি কথা বলছি। মিম গলার ভিতরে দুইবার ঢোক গেল, তারপর মাহি কলটা কেটে দিয়ে বসলো। মা রাগ করবে দেখে কোনো রকমে দুপুরে খাওয়া শেষ করে রুমে এসে বিছানার সাথে হেলান দিয়ে বসলো মাহি। তখনই রোদের মা এসে বলল, মাহি, আরমান এসেছে তোর সাথে দেখা করতে। আরমানের নামটা শুনি আতকে ওঠে মাহি। আরমান এসেছে? কিন্তু কেন? যাক বাবা, আমি কি জিজ্ঞেস করেছি নাকি কেন এসেছে? তোর বন্ধু, তুই গিয়ে জিজ্ঞাসা করে নে। মা চলে গেলে মায়ের মাথা থেকে দরদর করে ঘাম ঝরতে থাকে, অথচ মাথার উপরে ফ্যান ঘুরছে তবুও ঘাম পড়ছে। মাহি বসা ছেড়ে উঠে ড্রয়িং রুমে ঢুকতেই আরমান বসা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহি আরও চোখে আরমানের দিকে তাকিয়ে তারপর আস্তে করে বলল, তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করতে এসেছো মানে? মানেটা সহজ, তোমাকে ছোট থেকে চিনি, এক কথায় আমার এত বছরের সুখী দুঃখের বন্ধু ছিলে। সে বন্ধুত্বের অধিকার নিয়ে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন তুমি যদি বলো এতে আমার অন্যায় হয়েছে, তাহলে আমি এক্ষুনি চলে যাব। বুঝলাম। কিছু বলার জন্য এসেছো? কি? আরমান পেছনের হাতটা এনে মাহির সামনে গিয়ে দিল। মাহি দেখলো আরমানের হাতে বিয়ের কার্ড। মাহি কার্ডের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কোনো আওয়াজ বের করছে না। মাহি কার্ডটা নাও। শুক্রবার আমার বিয়ে। মুচকি হাসি দিয়ে মাহি বলল, তোমার বিয়ে সেটা তো আমি জানি, কষ্ট করে ইনভাইট করতে আসার জন্য ধন্যবাদ। তাছাড়া বিয়ের দাওয়াত আমি অনেক আগেই পেয়েছি। তাই বুঝি? আমার বিয়ের দাওয়াত তুমি কিভাবে আগে পেলে? কারণ বিয়েটা তো আমার বোনের সাথে ঠিক হয়েছে, তাই না? তাহলে এই নাও কার্ডটা খুলে দেখো, কর্ণের জায়গায় কার নাম লেখা আছে। মাহি কিছুটা চমকে উঠে তড়িঘড়ি করে আরমানের হাত থেকে কার্ডটা নিয়ে খুলল। মাহি তো পুরাই অবাক হয়ে গেল। এ কী কাণ্ড! মিমের জায়গায় আরিতার নাম লেখা? তার মানে মিমের সাথে আরমানের বিয়ে ক্যান্সেল? কি হলো, চমকে গেলে? চমকানোর কথাই, আমি মরে গেলেও মিমকে বিয়ে করতাম না। নিশ্চুপ মাহি। মাহি, তোমাকে একটা কথা বলি, তোমার প্রতি আমার কোনো দাবি নেই, নেই কোনো অভিযোগ,
কারণ আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তোমাকে আমি পাইনি। তোমাকে ছাড়া বেঁচে থাকবো ঠিকই, কিন্তু তোমাকে ভুলতে পারবো না কখনো। তুমি বিয়ে করেছো, সুখেই আছো, কারণ কারো জন্য কারো জীবন বসে থাকে না। কিন্তু আমার সারা জীবন একটাই আফসোস থাকবে, আমার কি দোষ ছিল যার কারণে তুমি তোমার বাবা মায়ের কথায় বিয়ে করতে রাজি হলে? জানি তুমি এখন বলবে তুমি পরিস্থিতির শিকার, সবাই এক কথাই বলবে, কেউ কারো নিজের দোষ কখনো স্বীকার করে না। আসলে মাহি, তুমি আমাকে কখনো মন দিয়ে ভালোই বাসনি, বেসেছিলে শুধুমাত্র লোক দেখানো ভালোবাসা। না হলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনেও তুমি জায়গায় দাঁড়িয়েছিলে, তারপর সুযোগ বুঝে বিয়ে করে নিলে। যাক, এসব বলে কোনো লাভ নেই, পাথরের মূর্তির কাছে বলা আর না বলা সমান কথা। মাহি, আরিত আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বিয়ের তারিখ ঠিক হওয়ার কারণে সে সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে ওর কিছু হয়নি। মাহি, তুমি কিন্তু রোদকে নিয়ে সপরিবারে আমার বিয়েতে উপস্থিত হবে। আমি অপেক্ষা করব তোমার এবং তোমার পরিবারের আগমনের। তবে মাহি, একটা কথা না বললে নয়, তোমাকে যে পাগলের মতো ভালোবাসবে তাকে তার ভালোবাসার সম্মানটুকু রেখো, কারণ সে মানুষটা শুধুমাত্র তোমার কাছ থেকে ভালোবাসাটাই চায়, বিনিময়ে অন্য কিছু না। এতে তুমি যদি নিজেকে বড় মনে করো তাহলে জীবনে বিশাল ভুল করবে। সে তোমার সাথে কথা বলার জন্য বারবার চেষ্টা করবে, আর তুমি যদি তার সরলতার সুযোগ নিয়ে তাকে বারবার আঘাত করতে থাকো, তখন একদিন দেখবে সে বদলে গেছে। তার মন তখন পাথরের ন্যায় শক্ত হয়ে যাবে। তখন তোমাকে আর সে আগের মতো ভালোবাসবে না। তখন হাজার খুঁজলেও পুরনো সে তুমিটাকে আর খুঁজে পাবে না। কথাগুলো বলে আরমান চলে গেল। মাহি পুরো স্তব্ধ হয়ে যায়। আরমানের কথাগুলো এসে একেবারে বুকের কলিজায় লেগেছে। আসলে আরমানের মনের ভিতরে এত বড় একটা কষ্ট ধামাচাপা পড়ে আছে। সব কিছু হয়েছে আমার জন্য। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হলো না? আরমানের কষ্টের কথা শুনে মায়ের চোখ পানিতে টলটল করছে। মায়ের চোখটা মুছে আলমারি খুলে শাড়ি বের করলো। তারপর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে সাজলো। চুলগুলো খোপা করে শাড়ির আঁচলটা ঠিক করতে লাগলো। এমন সময় রোদ এসে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মায়ের চোখ আয়নার ভেতর থেকে দরজার দিকে গেল। রোদকে দেখি মাহি পিছনে ফিরে তাকায়। রোদ হাসি মাখা মুখ নিয়ে মাহির দিকে এগিয়ে এসে মাহির খোপায় ফুল পরিয়ে দিল। মাহি আয়না দেখে তাকিয়ে নিজের খোপায় ফুল দেখে লজ্জায় চোখ বন্ধ করে রাখে। মাহির হাতের উপরে আলতো করে চুমু খেলো রোদ। মাহির চোখ বন্ধ করে হাসছে, আর রোদ মাহির দিকে তাকিয়ে হাসছে। রোদ মাহির দিকে অপলকভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে আছে। চোখের পলক কিছুতেই পড়ছে না রোদের। মাহি রোদের দিকে একটু পরপর তাকাচ্ছে আর মুচকে হাসছে। একটু বাদে রোদের চোখের সামনে মাহি তুমি মেরে বলল, এই যে মহারাজ, আপনার ধ্যান কোথায়? কতক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি বড় বড় চোখ করে পলকহীনভাবে তাকিয়ে আছেন। এভাবে তাকিয়ে থাকলে তো ভয় লাগে। কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এসে নিজের মাথার চুল নিজেই টানছে রোদ। হঠাৎ হেসে ওঠে রোদ। মাহি তো পরেই ভয় পেয়ে যায়। ভাবছে কি হলো এটা? কথা নেই বার্তা নেই, হুট করে হেসে উঠল। মাহি কারণটা বুঝতে চেষ্টা করার আগে রোদ মাহির কানের কাছে মুখটা নিয়ে বলল, তোমার পেটের লাল তিলটা দারুণ লাগছে। রোদের কথা শুনে মাহির মুখ হা হয়ে গেছে। তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ, আপনি তো ভারী লজ্জা। আপনার চোখ শুধু এদিক ওদিক যায় কেন? কি লজ্জা? ইস, আমার লজ্জাবতী বউরে, সারা রাত তো ভালোবাসার কমতি ছিল না, তখন কোথায় ছিল তোমার এই নীতিকথা? যাক, বুঝলাম মেয়েরা যে নিজের ভালোটা বুঝে, সেটা তোমাকে দিয়েই প্রমাণ পেলাম। হায় রে আমার রাতের ভালোবাসা, এর থেকে একটা কলা গাছ লাগালেও বছরের ফল দিত। আর বউকে এত ভালোবাসি, কিন্তু সে বোঝে না, উল্টো কয় আমি লজ্জা। মায়ের কপালটা ঘুচিয়ে বলল, এত জোরে চিৎকার করে বলার দরকার কি? একটা মাইক দিব নাকি? সবাইকে শুনিয়ে দিবেন আপনার বউ আপনাকে লুচ্চা বলছে? হ্যাঁ, বইয়েই গেল আমার মাইকে ঘোষণা দেয়া। মাহি, কয়টায় বের হবে? আপনি বলুন, কয়টায় বের হলে ভালো হয়? শীতের বেলা তো, দিন ছোট রাত বড়। 5টা বাজলেই সূর্যের আলো ঢলে পড়ে তার নিজস্ব গতিতে। 4টার দিকে বের হলে মনে হয় ভালো হবে। মাহি দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে পুরো দুনিয়া গোল গোল করে ঘুরছে। চোখ তুলে তাকাতে পারছে না। রোদ রুম থেকে বেরিয়ে যায়। মাহি ধীরে ধীরে বিছানার উপরে এসে কোনো রকমে বালিশে মাথাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। তারপর চোখ বন্ধ করে রাখে। এদিকে আরমানের মা আরমান রেডি হচ্ছে, মিমের বাড়ি যাবে বিয়েটা ভেঙে দিতে। আজ বলতেই হবে, কারণ কালকে যে শুক্রবার বিয়ের 3 তারিখ ঠিক করেছে, আজকে সব কিছু সমাধান করতে হবে। আরমান রেডি হচ্ছে, তখনই আরিতা বাসায় আসলো। কোথায় যাচ্ছ? মিমের বাসায়। মিমের বাসায় কোনো কাজ আছে? বিয়েটা ভেঙে দিতে যাচ্ছি।
এটাই তো জরুরি কাজ। ও, এখনও ভেঙে দাওনি বিয়ে? না, আজকে ভেঙে দিব। আরিতার মুখটা কালো হয়ে গেছে। আরমান আরিতার মুখের দিকে তাকিয়ে বলে, আরিতা, তোমার মুখটা এমন কালো করে রেখেছো কেন? মন খারাপ নাকি? নিশ্চুপ আরিতা। আরমান বুঝতে পেরেছে বিয়েটা এখনও ভাঙা হয়নি দেখে আরিতার মন খারাপ লাগছে। আরিতার মুড ঠিক করার জন্য বলল, আরে আরু, তুমি এত কি ভাবছ? বিয়েটা আগে ভাঙেনি তো কি হয়েছে, আজ তো ভেঙে দিব। তাছাড়া আমি তোমাকে বিয়ে করব, তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরিতা, আমরা যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। মাহি রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে বসলো। রোদ রেডি হয়ে শার্টের হাতা ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। মাহিকে সোফার উপরে বসতে দেখে মুচকি হাসি দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, কি গো, এভাবে বসে থাকবে নাকি বের হবে? আপনি রেডি? এই যে সে কখন রেডি হয়ে বেরিয়ে আসলাম। মাহি বসা ছেড়ে উঠে মায়ের রুমে ঢুকলো। মেয়ে তার দোলনার উপরে ঘুমোচ্ছে। মাহি এগিয়ে গিয়ে মেহতার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে চোখের কাজল এনে মেহতার কপালের ডান পাশে ছোট করে টিপ পরিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, মামুনি কি তো কিউট লাগছে। রোদের মা হাসছে। মাহি, তুই এখনও যাসনি কেন? দেরি করে সন্ধ্যা হয়ে যাবে। যাচ্ছি মা। সাবধানে যা। আচ্ছা, আপনিও নিজের এবং মামনির দিকে খেয়াল রাখবেন। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। ওকে। মাহি দরজার কাছে গিয়ে দেখে রোদ নেই। কি ব্যাপার, উনি কোথায় গেলেন? সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে রোদ সিগারেট হাতে গাড়ির সাথে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মাহি আস্তে আস্তে নিচে নেমে আসলো। রোদ মাহিকে দেখে হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে দিল। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া। সিগারেট তো ফেলে দিয়েছে, কিন্তু মুখের ভিতরে যে ধোঁয়া আছে সেটা কি করবে বুঝতে পারছে না। মাহি রোদের দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা বুঝতে পেরে মুখে হাত চেপে ধরে হাসতে লাগলো। এদিকে রোদের অবস্থা বেহাল খারাপ হয়ে যাচ্ছে। শোনেন, আপনি ওভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন কেন? রোদ কথা বলছে না দেখে মাহি আবারও বলল, এই যে হ্যালো, আমি আপনাকে কিছু বলছি, শুনতে পাচ্ছেন না? রোদ এবার আর মুখ চেপে রাখতে না পেরে অস্থির হয়ে পড়ে। সাথে সাথে নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসলো। মাহি রোদের দিকে চোখ বড় বড় করে তাকায়। কি হলো, এভাবে তাকিয়ে আছেন যে? মুখের ভিতরে সিগারেটের ধোঁয়া আটকে রেখেছেন কেন? রোদ পুরো দমে তোতলাতে লাগলো। কি বলবে দিশা না পেয়ে বলল, আসলে তুমি আসার জন্য মানে কি বলছেন, পুরোটা ক্লিয়ার করে বলেন। আমি আসার পরে কি হয়েছে? না, ও কিছু না, তুমি গাড়িতে বসো। মাহি গাড়িতে ওঠার জন্য পা বাড়াতেই রোদ গাড়ির দরজা খুলে দিয়ে পাশে দাঁড়ায়। মাহি গাড়িতে উঠে মুখটা বের করে বলল, আপনাকে না সিগারেট খাওয়া অবস্থায় দারুণ লাগে। রোদ তো পুরোই হতভম্ব হয়ে যায়। মাহি কি বলছে এসব? মাহি গাড়িতে বসলো। রোদ মাহির পাশের সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মাহির দিকে তাকায়। মাহি, সিট বেল্ট বেঁধে নাও। মাহি সিট বেল্ট বাঁধার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। প্রায় মিনিট 5 চেষ্টার পরেও মাহি সিট বেল্ট লাগাতে ব্যর্থ হয়। রোদ মাহির হাত ধরে নিজের হাতে বেল্টটা নিয়ে মাহির কোমরে সিট বেল্ট আটকে দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি খুব স্পিডে চলছে। রোদ গাড়ি চালাচ্ছে আর ফাঁকে ফাঁকে মাহিকে দেখছে। মাহির মুড অফ। গাড়িতে ওঠার পর থেকে মাহি কোনো কথা বলছে না, আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। মাথার ভেতরে হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে মাহির। কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কিন্তু কেন? আসলে মিম যতই খারাপ হোক না কেন, মাহির তো বোন। মাহি ছোট থেকে মিমকে নিজের বোন হিসেবে জেনে এসেছে। কিন্তু মিম যে কাণ্ড করেছে তাকে ক্ষমা করাটা বোকামি ছাড়া আর কিছু হবে না। রোদ গাড়ি চালাচ্ছে নিজস্ব গতিতে। হঠাৎ করে মাহির হাতের উপরে হাত রাখল রোদ। মাহি মুখটা ঘুরিয়ে রোদের দিকে তাকায়। মাহি, তোমার মুড অফ কেন? কি হয়েছে? প্রায় 1 মিনিট চুপ থেকে তারপর গলার সুর নিচু করে বলল, না কিছু হয়নি, শরীরটা একটু খারাপ লাগছে। রোদ গাড়ি থামিয়ে দিয়ে মাহির কপালে গলায় হাত দিয়ে দেখছে গায়ে জ্বর আসছে কিনা। জ্বর নেই দেখে রোদ মাহির মুখটা তুলে বলল, আমি তো ভেবেছিলাম গায়ে মনে হয় জ্বর এসেছে, কিন্তু এখন তো দেখি না, গা ঠান্ডাই আছে। এখন চিন্তার বিষয়, তোমার কি তাহলে মাথা ব্যথা করছে? জানি না, তবে দুপুর থেকে মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। মাহি, তুমি না খুব কেয়ারলেস হয়ে গেছো। তোমার শরীর ভালো না, তুমি আমাকে একবারও বললে না কেন? তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না। রোদের গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। কাঁপা কাঁপা সুরেই কথাগুলো বলছে রোদ। মাহি রোদের দিকে এক পলক তাকায়। চোখ দুটো জলে ছলছল করছে, মুখটাও মলিন হয়ে গেছে। মাহি কোনো কিছু বুঝে ওঠার আগে রোদকে জড়িয়ে ধরেই, আই লাভ ইউ জান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে টেনশনে রাখতে চাইনি, তার কারণে তোমাকে কথাটা বলিনি। রোদ মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাহি, আমি বুঝতে পেরেছি, আমি চিন্তা করব ভেবে কথাটা হয়তো বলনি, কিন্তু এখন তোমার অসুস্থতার কথা শুনে আমার দ্বিগুণ খারাপ লাগছে, নিজেকে পরপর লাগছে। মাহি, তুমি কি আমাকে পর ভাবো?
না গো, আমি তোমাকে পর ভাবি না, তোমাকে আপন ভেবেই বলিনি। সারাদিন কত চিন্তার ভেতরে থাকো, আবার আমিও যদি তোমাকে বলি তাহলে তো আমার কারণে বাড়তি আরেকটা চিন্তা বাড়বে। আমি তোমার ভালো চাই, আমি চাই না তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করো। মাহি, আমার দুনিয়া তুমি আর মেহতা, তোমাদের নিয়েই আমি বাঁচতে চাই। দুজনে নিশ্চুপ হয়ে জড়িয়ে ধরে আছি। পেছন থেকে হর্নের শব্দে রোদ মাহিকে ছেড়ে দেয়। পেছনের গ্লাস দিয়ে তাকিয়ে দেখে ওদের গাড়িটা থামিয়ে রাখার জন্য রাস্তায় জ্যাম পড়ে গেছে। রোদ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। মিনিট 10-এর ভিতরে মিমের বাসার সামনে পৌঁছালো। মাহি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। রোদ পেছন থেকে এসে মাহির কাঁধে হাত রাখতেই মাহি ভয়ে চমকে ওঠে। কি গো, তোমার ধ্যান কোথায়? ভেতরে চলো। রোদকে সাথে নিয়ে মাহি বাবার বাসায় ঢুকলো। মাহির সাথে রোদকে দেখেই গলার ভেতরে কয়েকবার ঢোক গিলল মিম। মিম চেয়ারের উপরে বসেছিল। মাহিকে দেখেই উঠে দাঁড়ায়। আপু এসেছিস? এদিকে আয়। মিম জায়গায় দাঁড়িয়ে আছে, মাহির কাছে আসছে না। মাহি মিমের হাত ধরে টেনে এনে রোদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, রোদ, তুমি নাকি মিমকে প্রেগনেন্ট করেছো? মিম নাকি তোমার সন্তানের মা হতে চলেছে? মিম আমাকে কথাগুলো বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তাই সবাইকে সত্যিটা জানাতে এসেছি যে মিম এত বড় মিথ্যাবাদী। আমার সংসারটা ভাঙতেই মিম এত বড় একটা মাস্টার প্ল্যান করেছিল। রোদ তো পুরাই রাগান্বিত হয়ে চোখ মুখ লাল করে মিমের দিকে তাকিয়ে আছে। মিম চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো মিম, বলছিস না কেন? আমার স্বামী তোকে কীভাবে প্রেগনেন্ট করলো? আপু, তুই এভাবে আমাকে অপমান করতে পারিস না। হ্যাঁ, তোর স্বামী আমাকে ধর্ষণ করে আমাকে প্রেগনেন্ট করেছে। আমি চিৎকার করে বলবো তোর স্বামী ধর্ষক। মিমের মা বাবা বিস্ময়কর ভঙ্গিতে অথচ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, মাহিমা কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? মাথা ঠান্ডা করে তারপর সমাধান কর মা। এভাবে ঝামেলা করলে তো আশেপাশে সবাই জড়ো হয়ে যাবে। কালকে মিমির বিয়ে, এমন করলে তো বিয়েটা ভেঙে যাবে। ঠিক তখনই আরমান ভিতরে ঢুকে বলল, বিয়েটা এমনিতেই ভাঙতে এসেছি। আমি মিমকে বিয়ে করছি না, আমি আরিতাকে বিয়ে করব। তাছাড়া মিমের মতো চরিত্রহীন মেয়েকে ভালো কোনো ছেলে বিয়ে করবে না। যে কিনা আমার বন্ধুর মতো ভালো একটা ছেলে নামে বলতে পারে সে ওকে ধর্ষণ করেছে। আপনার মেয়েকে ভার্জিনিটি চেক করালে রিপোর্টে স্পষ্ট লেখা থাকবে মিম ভার্জিন নেই। আরমানের এমন কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। মাহি মিমের কাছে গিয়ে মিমকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে থাকে। মিম, তোকে আমি আমার ছোট বোন মনে করতাম, কিন্তু তুই যে এত নোংরা মেন্টালিটির হবি আমি কখনো কল্পনাও করতে পারিনি। ছি, ধিক্কার জানাই তোর মতো বোন নামের চরিত্রকে। আজ থেকে তুই আমার কাছে মৃত কথাটা বলে মাহি কাঁদতে লাগলো। মিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, কান্নাও নেই, যেন কিছুই হয়নি। মিমের এমন ভঙ্গিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এই মুহূর্তে সে যেন একটা অনুভূতিহীন জীবন্ত পাথরের মূর্তি। মিমের মা এসে মিমকে ধাক্কা দিতে দিতে বলেন, এমন দিন দেখার জন্য কি তোকে আমি জন্ম দিয়েছিলাম? এই মিম, তুই এমনটা কেন করলি মা? মাহি তো তোর কোনো ক্ষতি করেনি, বরং সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে। মিম আর চুপ থাকতে পারল না। মাহিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুই মাফ করে দে আপু, সব দোষ আমার। আমি তোকে সব মিথ্যা কথা বলছি। মায়ের মুখে কোনো শব্দ নেই, কোনো নড়াচড়াও করে না, শুধু দাঁত দিয়ে নিচের ঠোঁটটা শক্ত করে চেপে ধরে। তারপর নীরবে দু চোখের পাতা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পরে মাহি আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলে, ঠিক যেন শ্রাবণের উপচে পড়া ভরা নদীর মতো। কিছুতেই কান্না থামাতে পারছে না। মিম মাহির পা জড়িয়ে ধরে বলে, আপু আমাকে মাফ করে দে, আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে। মিমের মা এসে অশ্রুসিক্ত চোখে মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস নে মা, ছোট বোন মাফ করে দে। আজ থেকে আমার দুই মেয়ে, তুই বড় মেয়ে আর মিম ছোট মেয়ে। মায়ের কথাটা রাখ মা, মিমকে ক্ষমা করে দে। মাহি অপলকভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মাহি। মিমের মা সেই পানি তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। মাহি পুরোই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। মাহি মিমকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, পাগলি বোন আমার, তোর সাথে কি আমি রাগ করে থাকতে পারি? ছোটরা ভুল করতেই পারে, তাই বলে কি বড়রা একই ভুল করবে? কখনো না। আমি তোকে মাফ করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনো কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবি না, তাহলে সেই কষ্টে তুই নিজেই পড়ে যাবি। মিম চুপচাপ মাথাটা নিচু করে তাকিয়ে থাকে। অনুশোচনায় পুরো জর্জরিত মিম। মাথা তুলে কথা বলার কোনো মুখ নেই মিমের। নিজেকে আজ অসহায় লাগছে, তবুও কাঁপা কাঁপা সরে পড়ল। আপু, তুই কি মন থেকে আমাকে ক্ষমা করেছিস? মিমের মুখটা তুলে চোখের দিকে তাকিয়ে থেকে বলল, চুপ, একটা কথাও বলবি না। যেটা হয়েছে সেটা এখনই ভুলে যা। নিশ্চুপ মিম।
আরমান এসে মাহির সামনে দাঁড়ায়, তারপর মাথাটা নিচু করে আস্তে করে বলল, মাহি, কালকে আমার বিয়ে, তোমাকে আবারও দাওয়াত দিলাম, তুমি কিন্তু তোমার পরিবার সহ আসবে। মাহি আরমানের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে বলল, চেষ্টা করব আসার। রোদ মাহির হাত ধরে আরমানের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এত চিন্তা করিস না, আমরা কালকে অবশ্যই তোর বিয়েতে যাব। কি যে বলিস না তুই, তোর বিয়ে আর আমরা যাব না? এটা কি হয় কখনো? আমরা বিয়ের আগেই পৌঁছে যাব। আরমানের চোখ পানিতে ছলছল করছে, খুব কষ্ট লাগছে মনের ভিতরে, কারণ আরমানের মনে মায়ের প্রতি ঘৃণা বসবাস করছে, আর সেই ঘৃণাটাই আরমানকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। আরমান কেমন যেন স্থির হতে পারছে না, খুব ছটফট করছে কথা বলার মাঝে। মাহি আরমানের দিকে তাকিয়ে বলে, আরমান, দোয়া করি তুমি আরিতাকে নিয়ে সুখী হও। আরমান কথাটা শুনে তেলে বেগুনের ন্যায় জ্বলে উঠল। আমাকে তোমার দোয়া করার প্রয়োজন নেই, তুমি তোমার চিন্তা করো। মাহি, তুমি তো চাও আমি সারা জীবন কাঁদি, আমি কাঁদলেই তো তুমি সুখী। তুমি যে আমার সাথে প্রতারণা করেছ সেটা আমি যতদিন বেঁচে আছি কখনো ভুলব না। তুমি আমাকে একবারে নিঃস্ব করে চলে গেছো। মাহির বুকটা হাহাকার করে ওঠে, প্রচণ্ড ব্যথায় বুকের ভিতরে একবার কোকিয়ে ওঠে। মনে মনে বলে, আরমান, তুমি আমাকে কথা দিয়ে আর কত কষ্ট দিবে? তুমি কি আমার কথা কোনোদিন বিশ্বাস করবে না? আমি ইচ্ছা করে রোদকে বিয়ে করিনি, আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পানি পড়তে লাগলো। মিমের মা এসে মায়ের পাশে দাঁড়াতেই মাহি মায়ের বুকের মাঝে মুখ লুকায়, কাঁদতে কাঁদতে বলে, মা, আরমানকে তুমি একটু বলো না বিয়েটা কি আমি নিজের ইচ্ছা করেছিলাম কি না? আরমান আমার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টো আরও আমাকে ভুল বুঝতেছে। কাঁদিস নে মা, তোর কষ্ট আমি বুঝি, সব দোষ আমার মা, এখানে তোর কোনো দোষ নেই। মিমের মা আরমানের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি শুধু শুধু মাহিকে ভুল বুঝতেছ। এই বিয়েতে মাহির কোনো দোষ ছিল না, যদি কেউ দোষ করে থাকে সেটা আমার। আমি মাহিকে কসম দিয়ে বিয়েটা করতে বাধ্য করেছিলাম। আমাকে তুমি যা ইচ্ছা শাস্তি দাও, তবুও আমার এই বাচ্চা মেয়েটাকে আর কষ্ট দিও না। মায়ের কথা শুনে মাহি হু হু করে কেঁদে ওঠে। মিম গিয়ে মায়ের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আরমানের বাবাও সাথে রুমে ঢুকলো। পেছন থেকে এসে আরমানকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই এখনও মাহিকে ভুল বুঝছিস? তুই নিজের কথাটা চিন্তা না করে মাহির জায়গায় এসে সব দিক বিবেচনা করে তারপর ভেবে দেখ। মাহি ওই দিন যে পরিস্থিতির ভিতরে ছিল, ওর জায়গায় তুই থাকলে তুই কি করতি? মেয়েটা কত কষ্টে এই বিয়েটা করতে বাধ্য হয়েছিল। সেদিন আমি দেখেছি একটা মেয়ে কি করে নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে বিসর্জন দেয়। আরমান, তুই কি বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? আরমান নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে, কি বলবে বুঝতে পারছে না। সেদিনের কথাটা ভেবে খুব কষ্ট লাগছে তার, খুব অপমানিত করছিল মাহিকে সে, তবুও মাহি নীরবে সহ্য করেছে। আরমান মাহির সামনে হাঁটু ভাঁজ করে দুহাত মুষ্টিবদ্ধ করে বলল, মাহি, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ ছিল না, আমি শুধু শুধু তোমাকে অপমান করে গেছি। তবে মাহি, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু ছিলে, তাই তো এত বেশি কষ্ট পেয়েছি। নিজের হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে তোমাকে ভুল বুঝেছি, একবারও তোমার কথা চিন্তা করিনি। মাহি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাহি কী বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, চোখ মুখ মুছে বলল, রোদ, আমি বাসায় যাব, মাথাটা চক্কর কাটছে। রোদ এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়াতেই মাহি রোদের কাঁধে ভর দিয়ে বাহিরে বেরিয়ে আসে। রোদ মাহিকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মিনিট পাঁচেক গাড়ি চলতেই সিটের সাথে হেলান দিয়ে মাহি ঘুমিয়ে পড়ল। রোদ মাহির দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। বাসার সামনে এসে গাড়িটা দাঁড় করায়, কিন্তু মাহির ঘুম তখনও ভাঙেনি। রোদ মাহিকে কোলে তুলে নিয়ে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই কলি এসে দরজাটা খুলে দিল। রোদ মাহিকে কোলে নিয়ে ভেতরে ঢুকেই কলিকে বলল, এক গ্লাস দুধ গরম করে নিয়ে আয় তো জলদি। আচ্ছা ভাইজান। রোদ মাহিকে নিয়ে বিছানার উপরে শুয়ে দিল। কপালে হাত দিতে চমকে উঠল রোদ। ইস, মাহির পুরো শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। ড্রয়ার খুলে থার্মোমিটারটা বের করে মায়ের মুখের ভিতরে ঢুকালো। তারপর বের করে দেখে 104 ডিগ্রি জ্বর। রোদ তো পুরো ভয় পেয়ে গেল। হঠাৎ করে মাহির গায়ে জ্বর উঠল। রোদের মা মেয়েটাকে কোলে নিয়ে রুমের ভিতরে আসলো। মাহিকে শোয়ানো অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, রোদ, মাহির কি হয়েছে? রোদ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা, মাহির গায়ে জ্বর উঠছে। রোদ, তুই মেয়েটাকে কোলে নে, আমি দেখছি। রোদের মা মায়ের পাশে বসে কপালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ পরে বলল, রোদ, এক বালতি পানি নিয়ে আয়, গায়ে তো অনেক জ্বর, হাত দেওয়া যাচ্ছে না, একদম আগুনের মতো। রোদ বসা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকলো। কল ছেড়ে এক বালতি পানি নিয়ে রুমে ঢুকলো।
রোদের মা মাহিকে বালিশের উপরে রেখে মাথায় পানি ঢালতে থাকে। প্রায় 20 মিনিট মাথায় পানি ঢালার পরে তোয়ালে ভিজিয়ে মায়ের হাত পা গলা ভালো করে মুছিয়ে দিয়ে বিছানার উপরে শুয়ে দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিল। রোদ, তুই মাহির পাশে বসে থাক, আমি আসতেছি। জি মা। রোদ মাহির পাশে বসে একদিনে তাকিয়ে আছে। চোখের পলক ফেলছে না রোদের। হঠাৎ বুকের বাঁ পাশটায় পেন করছে রোদের। একটু পরে রোদের মা রুমে এসে রোদকে ডাক দিল। রোদ মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রোদকে দেখে রোদের মায়ের বুকটা দরফড় করে ওঠে। আস্তে করে সামনের দিকে এগিয়ে রোদের হাত ধরে টেনে দাঁড় করিয়ে বেলকনিতে নিয়ে আসে। রোদ, তোর চোখে পানি কেন? কি হয়েছে? রোদ মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রোদ, তুই এমন করছিস কেন? কোনো সমস্যা? রোদ মায়ের বুকের মাঝে মুখ লুকায়। মা, আমি কি মাইকে বিয়ে করে ভুল করেছি? রোদের মুখে এমন কথা শুনে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থেকে বলল, না বাবা, কোনো ভুল করিসনি, কিন্তু এতদিন পরে এমন প্রশ্ন করলি কেন? আমার এমন কিছুই মনে হচ্ছে না বাবা, বরং মাহিকে বিয়ে করে তুই ঠিক কাজ করেছিস। বাবা, আমি তোর কষ্ট বুঝতে পারছি, তুই মায়ের জন্য কষ্ট পাচ্ছিস। রোদ নিজেকে সামলিয়ে মায়ের দিকে তাকায়। মা, আমি একটু ছাদে যাব, বাসা ভালো লাগছে না। এখন ছাদে যাবি কেন? মা, ভয় পেও না, আমি ঠিক আছি। আচ্ছা যা। রোদ একাকী ছাদের উপরে চেয়ার টেনে বসলো। তারপর উদাসীনভাবে তাকিয়ে থাকে আকাশের দিকে। চোখ দুটো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে। চোখের সামনে ভেসে ওঠে মোহনার মুখটা। রোদ ডুকরে ডুকরে কেঁদে ওঠে। ঠিক তখনই মাহির স্নেহমাখায় একটা হাত এসে মাথার উপরে পড়ে। রোদ মুখটা পিছনে ঘুরিয়ে মাহিকে দেখেই বসা ছেড়ে উঠেই জড়িয়ে ধরে। মাহির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমাকে বিয়ে করে তুমি কোনো ভুল করনি। আমার ভাগ্যে তোমার নামটাই লেখা ছিল, আর তাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা একমাত্র আল্লাহর হাতে, তাই ইচ্ছা করে কেউ কিছু করতে পারে না। রোদ মাহিকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কলি এসে কাশি দিয়ে বলল, ভাইজান, মেহতাকেও একটু আদর করেন আপনারা। রোদ আর মাহি দুজনেই হাসছে। কলির কোল থেকে মেহতাকে কোলে নিয়ে দুজনেই আদর করতে থাকে। মাহি আজ ভীষণ খুশি রোদের মতো একজন স্বামী পেয়ে। দ্বিতীয় স্বামী হয়েও রোদ তার সম্পূর্ণ দায়িত্ব পালন করেছে। কোনো ঘাটতি রাখেনি তার ভালোবাসা ও সম্মানে। অপরদিকে মাহির বিয়ে হওয়ার পরে সে তার ভালোবাসার মানুষকে সম্পূর্ণ ভুলে গিয়ে রোদকে স্বামী হিসাবে মেনে নিয়েছে। মাহির মতো স্ত্রী আর রোদের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।